আমরা তো সারাদিন কত গল্প শুনি, পড়ি বা দেখি, কিন্তু কখনো কি মনে হয়েছে কেন কিছু গল্প আমাদের মনে গেঁথে যায় আর কিছু আমরা সহজেই ভুলে যাই? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে চলে যাব প্রায় ২৫০০ বছর পেছনে এক বিখ্যাত দার্শনিকের কাছে। তার নাম অ্যারিস্টটল, আর তিনিই আমাদের চেনাবেন একটা নিখুঁত গল্পের গোপন সূত্র। তো প্রশ্নটা হলো, একটা পারফেক্ট গল্পের সিক্রেট ফর্মুলাটা আসলে কি? যুগ যুগ ধরে গল্পকাররা এই প্রশ্নেরই উত্তর খুঁজে চলেছেন। তবে সম্ভবত প্রথম যিনি একদম কাঠামোগতভাবে এর উত্তর খোঁজার চেষ্টা করেন তিনি হলেন অ্যারিস্টটল। আর তিনি শুধু একজন দার্শনিকই ছিলেন না, ছিলেন একজন সত্যিকারের গল্প বিশ্লেষক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অ্যারিস্টটলকে বিশ্বের প্রথম গল্পবিজ্ঞানীও বলা চলে। তিনি গল্পকে শুধু একটা শিল্প হিসেবে দেখেননি, বরং একজন বিজ্ঞানীর মতো করে ব্যবচ্ছেদ করে বুঝতে চেয়েছেন ঠিক কোন কোন উপাদান একটা গল্পকে অসাধারণ করে তোলে আর কোনগুলো তাকে দুর্বল করে দেয়। তার বিখ্যাত বই পোয়েটিক্সে তিনি এই বিশ্লেষণটাই আমাদের সামনে তুলে ধরেছেন। তার কাজটা ঠিকমতো বুঝতে হলে চলুন এক ঝলকে তার জীবনটা দেখে নিই। খ্রিস্টপূর্ব ৩৮৪ সালে জন্ম নেওয়া অ্যারিস্টটল ছিলেন প্লেটোর ছাত্র, আর পরে তিনি হয়েছিলেন মহাবীর আলেকজান্ডারের শিক্ষক। ভাবা যায় কি নিঃসন্নিহিত জীবন! আর এথেন্সে নিজের স্কুল লাইসিয়াম প্রতিষ্ঠা করার পরেই তিনি পোয়েটিক্সের মতো সব যুগান্তকারী লেখাগুলো লেখেন। আচ্ছা, অ্যারিস্টটলের এই পুরো তত্ত্বের একেবারে মূলে কি ছিল? একটা মাত্র ধারণা: অনুকরণ বা ইমিটেশন। তিনি বিশ্বাস করতেন সব শিল্পের জন্মই হয় আসলে অনুকরণ থেকে। তার মতে কবিতা, গান, নাটক এই সব কিছুই হল জীবনের এক একটা প্রতিচ্ছবি। শিল্পীরা আসলে আমাদের চারপাশের জীবনটাকেই তাদের শিল্পের মাধ্যমে নতুন করে ফুটিয়ে তোলেন। আর গল্প গল্প হল মানুষের বিভিন্ন কাজের অনুকরণ। অ্যারিস্টটল এই অনুকরণকে আবার দুটো প্রধান ভাগে ভাগ করেছিলেন। একটা হলো ট্র্যাজেডি, যেখানে চরিত্রদের বাস্তব জীবনের চেয়ে একটু ভালো, একটু মহৎ হিসেবে দেখানো হয়। আর অন্যটা হলো কমেডি, যেখানে চরিত্রদেরকে আমাদের স্বাভাবিক জীবনযাত্রার চেয়ে কিছুটা নিচু বা হাস্যকরভাবে দেখানো হয়। এই বিভাজনটাই ছিল তার গল্প বিশ্লেষণের একদম মূল ভিত্তি। অ্যারিস্টটল কিন্তু কমেডির চেয়ে ট্র্যাজেডি নিয়েই বেশি মাথা ঘামিয়েছেন। তিনি একটা নিখুঁত ট্র্যাজেডির জন্য ৬টা জরুরি উপাদানের কথা বলেছেন। চলুন তো সেই উপাদানগুলো কি কি এক এক করে দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে ট্র্যাজেডির সংজ্ঞাটা একটু বোঝা যাক। অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডি হল কোনো একটা গম্ভীর ঘটনার অনুকরণ, যার মূল উদ্দেশ্য হল দর্শকদের মনে করুণা আর ভয় তৈরি করা। আর এই তীব্র অনুভূতির মধ্যে দিয়ে দর্শকরা এক ধরনের মানসিক মুক্তি বা পরিশুদ্ধি লাভ করে। এই ব্যাপারটাকে তিনি একটা দারুণ নাম দিয়েছিলেন, ক্যাথারসিস। তো এই হলো সেই ৬টা উপাদান। অ্যারিস্টটল এগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজিয়েছেন। সবচেয়ে জরুরি হলো প্লট বা কাহিনী, তারপর আসে চরিত্র, তারপর ভাবনা, ভাষা, সঙ্গীত, আর একদম শেষে হলো দৃশ্যরূপ বা স্পেকটাকল। তার কাছে একটা ভালো গল্পের জন্য দামি সেট বা জমকালো পোশাকের চেয়েও অনেক বেশি জরুরি একটা শক্তিশালী কাহিনী। অ্যারিস্টটল প্লটকে কতটা গুরুত্ব দিয়েছেন সেটা তার এই একটা কথাতেই পরিষ্কার। তিনি বলেছেন প্লট হল ট্র্যাজেডির আত্মা, তার লাইফ ব্লাড। চরিত্র, সংলাপ সবই দরকারি, কিন্তু একটা জমাট বাঁধা প্লট ছাড়া একটা গল্প কখনোই দাঁড়াতে পারে না। একটা দারুণ প্লট তো এমনি এমনি তৈরি হয় না, এর জন্য দরকার একজন শক্তিশালী নায়ক। কিন্তু অ্যারিস্টটলের মতে এই নায়ক কিন্তু কোনো সুপারহিরো হলে চলবে না। তার মধ্যে থাকতে হবে মারাত্মক কোনো একটা ত্রুটি, যা তার ভাগ্যটা নির্ধারণ করে দেবে। মানে আদর্শ ট্র্যাজিক হিরো পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ হয় না। সে আমাদের মতোই একজন, যার সম্মান আছে, খ্যাতি আছে, কিন্তু তার চরিত্রের ছোট্ট কোনো ভুল বা দুর্বলতার জন্যই তার জীবনে একটা বিপর্যয় নেমে আসে। আর এই ধরনের চরিত্রের পতন দেখেই আমাদের মনে সবচেয়ে বেশি করুণা আর ভয় জাগে। অ্যারিস্টটল মনে করতেন সাধারণ বা সরল প্লটের চেয়ে জটিল বা কমপ্লেক্স প্লট অনেক বেশি শক্তিশালী হয়। আর এই জটিল প্লটগুলো দুটো বিশেষ কৌশল ব্যবহার করে দর্শকদের আবেগকে একেবারেই নাড়িয়ে দেয়। প্রথমটা হলো রিভার্সাল বা পেরিপেটেয়া, মানে এটা হলো গল্পের সেই নাটকীয় মুহূর্ত যখন সবকিছু হঠাৎ করে উল্টে যায়, নায়ক যা ঘটবে বলে আশা করেছিল ঠিক তার উল্টোটা ঘটে যায়। আর দ্বিতীয়টা হলো রেকগনিশন বা অ্যানাগনোরেসিস। এটা হলো সেই মুহূর্ত যখন নায়ক কোনো একটা ভয়াবহ সত্য হঠাৎ করে উপলব্ধি করে।
অজ্ঞতা থেকে জ্ঞানে পৌঁছানোর এই মুহূর্তটাই গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। এই দুটো কৌশল একসঙ্গে কিভাবে কাজ করে তা বোঝানোর জন্য অ্যারিস্টটল একটা পারফেক্ট উদাহরণ দিয়েছিলেন, রাজা ইডিপাসের গল্প। চলুন খুব সংক্ষেপে দেখে নিই ট্র্যাজেডিটা কিভাবে ঘটে। গল্পটা এরকম, এক দূত এলেন রাজা ইডিপাসের কাছে। তার উদ্দেশ্য খুব ভালো, তিনি ইডিপাসকে একটা সুখবর দিতে এসেছেন। তিনি বোঝাতে চান যে ইডিপাস তার বাবাকে হত্যা করেননি, কারণ যাকে তিনি বাবা বলে জানতেন তিনি আসলে তার আসল বাবা নন। দূতের উদ্দেশ্য ছিল ইডিপাসকে স্বস্তি দেওয়া। কিন্তু দেখুন কি হলো, এই ভালো খবরটা প্রমাণ করতে গিয়ে দূতটি এমন কিছু তথ্য ফাঁস করে ফেলেন যা থেকে বেরিয়ে আসে সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা। ইডিপাস আসলে নিজের অজান্তেই তার আসল বাবাকে হত্যা করেছেন এবং নিজের মাকেই বিয়ে করেছেন। ভালো করতে গিয়ে সবচেয়ে খারাপটাই হয়ে গেল। আর ঠিক এইখানেই আমরা রিভার্সাল আর রিকগনিশনকে একসঙ্গে ঘটতে দেখি। যে খবরটা স্বস্তি আনার কথা ছিল সেটাই চূড়ান্ত সর্বনাশ ডেকে আনল। এটা হলো রিভার্সাল। আর ঠিক সেই মুহূর্তেই ইডিপাস তার নিজের ভয়াবহ সত্যটা জানতে পারল। এটাই হলো রিকগনিশন। অ্যারিস্টটলের মতে এটাই একটা নিখুঁত ট্র্যাজেডির ক্লাইম্যাক্স। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? এই সব দুঃখের গল্প দেখে এই করুণা আর ভয়ের অনুভূতি নিয়ে আমাদের লাভটা কি? অ্যারিস্টটলের কাছে এরও একটা গভীর উত্তর ছিল। তিনি দারুণ একটা কথা বলেছিলেন। তার মতে কবিতা বা গল্প ইতিহাসের চেয়েও অনেক বেশি দার্শনিক আর উঁচু দরের একটা বিষয়। কিন্তু কেন এমনটা মনে করার কারণ কি? কারণটা খুব সহজ। ইতিহাস আমাদের বলে অতীতে ঠিক কি ঘটেছিল, অর্থাৎ নির্দিষ্ট কিছু ঘটনা। কিন্তু একটা ভালো গল্প আমাদের দেখায় কি ঘটতে পারে, মানে একটা সর্বজনীন সম্ভাবনা। একটা গল্প হয়তো কোনো একজন নির্দিষ্ট মানুষের কথা বলে, কিন্তু তার মাধ্যমে আসলে সমস্ত মানব জাতির কথাই বলে ওঠে। শেষ পর্যন্ত অ্যারিস্টটলের মতে গল্পের আসল শক্তিটা কিন্তু এখানেই। গল্প আমাদের শুধু বিনোদন দেয় না, এটা আমাদের মানুষ হিসেবে নিজেদেরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এটা আমাদের জীবনের নানা সম্ভাবনা, নৈতিকতা আর অস্তিত্বের গভীর প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। মজার ব্যাপার হলো এই সব নিয়মকানুন কিন্তু হাজার হাজার বছর আগে লেখা, অথচ আজও পৃথিবীর সেরা সিনেমা, নাটক বা উপন্যাসে এই সূত্রগুলোই কিন্তু ঘুরে ফিরে আসে। এখন ভাবার বিষয় হল আমাদের প্রিয় আধুনিক গল্পগুলোতে অ্যারিস্টটলের এই নিয়মগুলো কতটা খুঁজে পাওয়া যায়। একটু ভেবে দেখলেই হয়তো উত্তরটা মিলে যাবে।